জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার আদালতে গণহত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল জাজিরাকে যা জানালেন ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জানা গেছে, দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। এই খাতে ছিল না কোনো জবাবদিহি, স্বচ্ছতারও কোনো বালাই ছিল না। কেননা পলক সব কাজই করতেন শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে। সরাসরি জয়ের সাথে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। শুধু তাই নয়, একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি। অথচ সরকারি তথ্য প্রযুক্তি খাতে ডিজিটালের নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেপে ওঠেন অল্প সময়ের মধ্যে। সচিব ওয়াজেদ জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে হলফনামায় দেয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের বার্ষিক আয় ছিল মাত্র ১,১৮,০০০ টাকা। তখন পলকের ব্যাংক অ্যাকাউন্টে ছিল ২০,০০০ টাকা, নগদ ছিল ৩০,০০০ টাকা আর সঞ্চয়পত্র ছিল ১৮,০০০ টাকার। তার স্ত্রী আরিফা জেসমিনের ২০০৮ সালে সম্পদ ছিল সর্বসাকুল্যে ১৫ শতক মাঠের জমি, ব্যাংকে ৫০,০০০ টাকা, নগদ ১০,০০০ টাকা, ১০ ভরি সোনা, ২৫,০০০ টাকা দামের একটি রেফ্রিজারেটর ও ১০,০০০ টাকা দামের একটি মোবাইল ফোন। অথচ ঠিক ৫ বছরের মাথায় তিনি হয়ে যান ভীষণ বিল্ডার্স লিমিটেড কোম্পানির ৮০% শেয়ারের মালিক। হলফনামার মাধ্যমে আরও জানা যায়, তার রয়েছে ১০৩ ভরি স্বর্ণ। এমপি হওয়ার আগে ১৫ শতক জমি মালিক হলেও এমপি হওয়ার ৫ বছরের মাথায় হলফনামায় তিনি লেখেন তার মালিকানায় রয়েছে ৭৬২ শতক জমি। এর মধ্যে সিংড়া পৌরসভায় ৩০০ শতক অকৃষি জমিও উপহার হিসেবে পেয়েছেন বলে এর দামও তিনি জানেন না বলে উল্লেখ করেন। সবশেষ ২০২৪ জাতীয় নির্বাচনের সময় হলফনামায় দেয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের গত ৫ বছরের সম্পদ ও আয় বেড়েছে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। বলা চলে একরকম শূন্য হাতে রাজনীতি শুরু করেছিলেন পলক, এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে ৩-৪ বছরের মধ্যে স্ত্রী আরিফা জেসমিন কণিকা প্রায় ৫ কোটি টাকার মালিক হয়েছেন, যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। এর বাইরে তার স্ত্রীর অনন্ত আরও ২০ কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র। এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির, যা তিনি অবৈধ পথে আয় করেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পর দুর্নীতির মাধ্যমে অর্জন। যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত ১৫% প্রতিমন্ত্রী ও তার পরিবারকে দিতে হতো। এই খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহির প্রয়োজন হতো না, যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো, যার একটা মোটা অঙ্কের ভাগ পেতেন পলক। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। পাশাপাশি তার 5 স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন। পলকের বড় ভাই জুবাইর আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজি ও ৬৫০টি পুকুর দখলের অভিযোগ রয়েছে। একই সঙ্গে চাকরি বাণিজ্য, কালো টাকা, হত্যা বাণিজ্য, বদলি বাণিজ্য, চাঁদাবাজি, কমিশন, খাস জমি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক। নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অনেক অভিযোগ, বিশেষত আইসিটি খাতে নানা অনিয়মের তথ্য আমাদের হাতে এসেছে। এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আর বড় একটা অভিযোগ হলো বিদেশে অর্থ পাচার। এ বিষয়ে নিশ্চিত হতে আমরা বিএফআইইউ এর মাধ্যমে 5টি দেশে চিঠি পাঠিয়েছি। তিনি আরও জানান, বিএফআইইউ এর কাছে পাঠানো চিঠিতে পলক ও তার স্ত্রীর নামে কোন কোন দেশের সম্পদ রয়েছে সেসব তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের ব্যাংকের তথ্য জানতে চাওয়া হয় চিঠিতে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাটোর 3 আসনের সাবেক এমপি পলকের গ্রামের বাড়ি সিংড়া উপজেলায়। সেখানে তেমন কোনো সম্পদ নেই বললেই চলে।
পৈতৃক সূত্রে পাওয়া বাড়িটিও খুব সাদামাটা, তবে পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকার নামে ও বেনামে অনেক সম্পদের তথ্য রয়েছে। এসব সম্পদের মধ্যে রাজধানীর গুলশান, ধানমন্ডি, বনানী সহ বিভিন্ন এলাকায় অন্তত 18টি ফ্ল্যাটের তথ্য পেয়েছে দুদক। এছাড়া পূর্বাঞ্চলেও একাধিক প্লট রয়েছে বলে সংস্থাটির কাছে তথ্য রয়েছে। তবে এসব স্থাবর সম্পদের মালিকানা ও নথিপত্র নির্ণয় করতে এরই মধ্যে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। নাম প্রকাশ না করা শর্তে দুদকের এক কর্মকর্তা বলেন, পলক ও তার পরিবারের সদস্যদের নামে ও বেনামে থাকা সম্পদের তথ্য জানতে সাব রেজিস্ট্রারের কার্যালয়, সিটি কর্পোরেশন, রাজউক সহ সব দপ্তরে চিঠি পাঠানো হচ্ছে। এসব চিঠির উত্তর পেলেই আমরা অনুসন্ধানের পরবর্তী ধাপে চলে যাব, কারণ একজন ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করতে গিয়ে সব ধরনের নথি পর্যালোচনা করা লাগে, তাহলে একটি সুন্দর প্রতিবেদন করা সম্ভব। 2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। 5 বছর দায়িত্ব পালনের পর পলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও জয়ের সুপারিশে সব অভিযোগ থেকে বেঁচে যান তিনি। ফলে 3 মেয়াদে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর চেয়ার বদল হলেও পলক একই পদে থেকে যান। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেয়া তথ্য মতে পলকের গেল 5 বছরের সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা। তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে 300 থেকে 400 বিঘা জমি। অনুসন্ধানের বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম মানবজমিনকে বলেন, 13 আগস্ট দুদক সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। বর্তমানে একজন কর্মকর্তার অধীনে একটি টিম এই অনুসন্ধান পরিচালনা করছে। আইসিটির সবকিছু নিয়ন্ত্রণ করতেন পলক। সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সখ্যতা রয়েছে এমন প্রভাব খাটিয়ে আইসিটি বিভাগের সব কার্যক্রমের নিয়ন্ত্রণে ছিলেন পলক। তার হাত ধরে বিভিন্ন প্রকল্পের পাশাপাশি মন্ত্রণালয়ের ফেসবুক ও ইউটিউব পেজও দখলে ছিল। সাবেক এই প্রতিমন্ত্রীর পছন্দের লোক দিয়ে চালানো হতো এসব পেজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্ট গণহত্যার 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 18 নভেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিকে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক 9 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। বর্তমানে অন্য মামলায় তারা সবাই কারাগারে রয়েছেন। যাদেরকে হাজির করা হলো তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী, সাবেক মন্ত্রী দীপুমণি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডাক্তার আব্দুর রাজ্জাককে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল জাজিরাকে যা জানালেন ডক্টর ইউনূস। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে পতন হয় তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। পরবর্তী পরিস্থিতিতে 8 আগস্ট বাংলাদেশে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই সরকারের প্রধান উপদেষ্টা। কিন্তু এই সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে সর্বত্র চলছে জল্পনা। এবার কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যমে আল জাজিরার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা।